নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। পাথর ছুটতে হলে হাত পিছনে নিয়ে যেতে হয়, আর সামনে এগোতে হলে পিছনে তাকাতে হয়। 9 বছর আগে এই কলকাতা শহরেই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোদী সরকারের 8 বছর পূর্ণ হলো। আমরাও একটু পেছনে তাকাবো। To break the grip of corruption and black money, we have decided that the 500 rupee and 1000 rupee currency notes presently in use will no longer be legal tender from midnight to night, that is 8th November 2016. This means that these notes will not be acceptable for transaction from midnight onwards. The 500 and 1000 rupee notes hoarded by anti-national and anti-social elements will become just worthless piece of paper. অনুচ্ছেদ 370 রদ, সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে বিমান হানা, 3 তালাককে ফৌজদারি অপরাধ ঘোষণা, রাম মন্দির নির্মাণ, স্বাধীন বিদেশ নীতি, জিএসটি, করোনাকালে রেকর্ড টিকাকরণ। নরেন্দ্র মোদীকে পছন্দ করেন যারা, তারা হয়তো এই বিষয়গুলির উল্লেখ করবেন, কিন্তু দেশবাসী নরেন্দ্র মোদীকে মনে রাখবেন এই একটি সিদ্ধান্তে। মোদী মানে এখনও রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ, মিত্র বলে ট্রেডমার্ক সম্বোধন, এবং হঠাৎ নোট বাতিলের ঘোষণা। সাহসী, বেপরোয়া, বিতর্কিত, আলোচিত এবং সমালোচিত। নরেন্দ্র মোদী মানেই নোট বাতিল। আজ মোদী সরকারের 8 বছর পূর্ণ হলো। তার অনেক সিদ্ধান্ত, অনেক বক্তব্য রয়েছে, সেগুলোরও ফুটেজ রয়েছে, সেগুলিও কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একটিও নোট বাতিলের পাশে দাঁড়াতে পারবে না। আচ্ছা, নোট বাতিল সঠিক সিদ্ধান্ত ছিল না ভুল? বিরোধীরা মনে করে মানুষকে হয়রান করা ছাড়া নোট বাতিলে কোনো লাভই হয়নি, একটিও কালো টাকা উদ্ধার হয়নি, বহু অসংগঠিত ক্ষেত্র ধসে গিয়েছে, অর্থনীতি চোট খেয়েছে। বিজেপির দাবি ঠিক বিপরীত। স্বাভাবিকভাবেই নির্বাচনী হিসেব বলছে নোট বাতিলের পরেও দেশের মানুষ নরেন্দ্র মোদীর ওপর ভরসা হারাননি, বরং গতানুগতিকতার উল্টো স্রোতে হাঁটার যে দাবি তিনি করেন তাতেই মানুষ বিশ্বাস করেছেন। প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় দফায় 3 বছর অতিক্রান্ত। করোনা নামক অতিমারি পেরিয়ে এসেছে দেশ। মহামারীর দুঃসময় দেশকে নেতৃত্ব দেওয়া কঠিন, সেই কঠিন মাইলস্টোনটিও মোদী ছুঁয়ে ফেলেছেন। আচ্ছা, মোদী সফল না ব্যর্থ? আজ থেকে 20 বছর পরে তা বোঝা যাবে হয়তো, কারণ সরকারি সিদ্ধান্তের, গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তের সুফল বুঝতে বহু বছর লেগে যায়। আমরা বরং সংক্ষেপে দেখে নিই 8 বছরে কি কি কাজ করেছেন নরেন্দ্র মোদী। দু 2014 সাল, ইউপিএ জমানার অবসান। দেশের ভার নরেন্দ্র মোদীর কাঁধে। কেটে গেছে 8 বছর। ফিরে দেখা প্রধানমন্ত্রীর সাফল্যের খতিয়ান প্রথমেই নজর চমকে। বিমুদ্রাকরণ বা নোটবন্দি, সার্জিক্যাল স্ট্রাইক, আকাশপথে অভিযান, আচমকা লাহোর সফর, জিএসটি রূপায়ণ, তারপর ধরুন কাশ্মীরে 370 প্রত্যাহার, 3 তালাক বিল, পুরনো আইনের অবলুপ্তি। তর্কাতীতভাবে দেশের জনপ্রিয়তম নেতা কেন? প্রথমত 80 কোটি জনতাকে বিনামূল্যে রেশন, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, গরিব কল্যাণ যোজনা, সব ঘরে জল প্রকল্প, বিনামূল্যে কোভিড টিকাকরণ, স্টার্ট আপের উৎসাহ দান। মোদী জমানায় অর্থনীতি দাঁড়িয়েছে মজবুত ভিত্তির ওপর। ভারতের রেকর্ড বিদেশি লগ্নি, করোনা সত্ত্বেও তেজি অর্থনীতি, পর্যটনের নয়া সম্ভাবনা, কোভিড ত্রাণ প্রকল্প, স্টার্ট আপের উত্থান,
ভারতে বহুজাতিক সংস্থার ইউনিট স্থাপন, বিদেশি মুদ্রার বিপুল সঞ্চয়, দরিদ্র জনতাকে সাহায্য। রাজনীতি সুপারস্টার মোদি, কোথায় সাফল্য তার? লোকসভা ও বিধানসভা নির্বাচনে জয়, স্থানীয় প্রশাসনের ভোটেও সফল, গলওয়ানে চীনকে সমুচিত জবাব, পাকিস্তানে গিয়ে হামলা, ইসরায়েল, রাশিয়া, ফ্রান্স, আমেরিকার অস্ত্র ক্রয়, প্রতিরক্ষা করিডোর নির্মাণ, স্পেস মিসাইলের পরীক্ষা, 5th জেনারেশন যুদ্ধবিমান তৈরির প্রস্তুতি। 24শে লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের সাফল্যকে দেশ জুড়ে প্রচার করতে চায় বিজেপি। 30শে মে থেকে 15ই জুন পর্যন্ত রাজ্যে রাজ্যে নেওয়া হচ্ছে নানা কর্মসূচি। অনিন্দ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা। পরিসংখ্যান ঈর্ষণীয়, রাজনৈতিক সাফল্য অকল্পনীয়, কিন্তু নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের পুরোটাই কিন্তু সাফল্য নয়। ব্যর্থতার মুখও তাকে দেখতে হয়েছে। সংসদে পাশ হওয়া কৃষি বিল ফিরিয়ে নিতে হয়েছে সরকারকে, কারণ দেশ জুড়ে কৃষকদের অনড় নাছোড় আন্দোলন। জাতির উদ্দেশ্যে ভাষণে নোট বাতিলের ঘোষণা করেছিলেন, ঠিক তেমনই এক জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 3টি কৃষি বিল প্রত্যাহার ঘোষণা করেছেন। মাসটা সেই নভেম্বর, শুধু সাল আর তারিখ আলাদা। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी, जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে ক্ষমা চাইছেন। আপনারা নিজের কানে শুনলেন তো, তিনি ক্ষমা চাইলেন। বিরোধীরা রেড়ে করে উঠেছিল, ভুল স্বীকার করেছেন প্রধানমন্ত্রী, মোদি হার মেনে নিয়েছেন, মোদি হেরে গিয়েছেন। কিন্তু মোদি কিন্তু হারলেন না। এরপরেই উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে বিধানসভা ভোট হলো। মোদি সব জায়গায় প্রচার করলেন। পাঞ্জাবে কংগ্রেস হারলো, আম আদমি পার্টি ক্ষমতায় এলো, আর বাকি 4 রাজ্যে বিজেপি জিতল। এর মধ্যে পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের চাষিরা সরাসরি বিল বিরোধী আন্দোলনে ঝাঁপিয়েছিলেন। পাঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় ছিল, আপ এসেছে, একে ঠিক বিজেপির হার বলা চলে না। আর উত্তরপ্রদেশে ভালোভাবে জিতে ফিরেছে বিজেপি। পশ্চিম উত্তরপ্রদেশের মানুষও বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। যে সরকারের বিরুদ্ধে আন্দোলন, তাকেই ভোট। এটা ভোটবাজি নাকি নাকি মোদি ম্যাজিক? রাজনৈতিক মহল বলছে কারণটা দুটো। এক, মোদি সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণে ক্ষমা চেয়েছেন, কৃষি আইন প্রত্যাহার ঘোষণা করেছেন, বিবৃতি জারি করে দায় সারেননি। অর্থাৎ প্রকৃত টিম লিডারের মতো তিনি সত্যের মুখোমুখি হয়েছেন। এই সিদ্ধান্ত বিজেপি কর্মী ও আম জনতার কাছে অন্য বার্তা পৌঁছে দিয়েছে। তাই অখিলেশ যাদবের আশায় জল ঢেলে দিয়েছে। কৃষক আন্দোলন ভোটের ইস্যু হয়নি আর। দ্বিতীয় কারণ, করোনাকালে বিনামূল্যে রেশন দিয়ে মন জিতেছেন মোদি আর যোগী। উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে বলার মতো কোনো ইস্যুই ছিল না বিরোধীদের হাতে। গোয়া এবং উত্তরাখণ্ডেও বিজেপি জিতে ফিরেছে, কারণ 2 রাজ্যেই প্রধান চ্যালেঞ্জারের নাম কংগ্রেস। নির্বাচনী লড়াইগুলো কার্যত ওয়াকওভার হয়ে গেছে বিজেপির কাছে। কংগ্রেস এখনো জানে না তারা কি করবে, কোন পথে এগোবে। আর বিজেপি 2024-এর ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে, দায়িত্ব ভাগাভাগি হয়ে গেছে। আপনারা জানেন, দিলীপ ঘোষকে সাংগঠনিক কাজে বিভিন্ন রাজ্যে পাঠাচ্ছে বিজেপি, তাও 2024-কে মাথায় রেখেই। বাংলার জন্য স্পেসিফিক প্ল্যানিং রয়েছে। 2024-এও মোদি সেনাপতি। তবে সকলের ভাগ্যে এবার শিখে ছিড়বে না। বয়সের গেরোয়ে টিকিট খোয়াতে পারেন বাংলার এক সাংসদও। রাম মন্দির তৈরি হচ্ছে, কাশ্মীরে অনুচ্ছেদ 370 বিলোপ হয়ে গেছে, চিরশত্রু পাকিস্তান দেউলিয়া হওয়ার মুখে, বিশ্ব রাজনীতিতে সমাদর কুড়োচ্ছে ভারতের স্বাধীন বিদেশ নীতি। শুধু তাই নয়, ঘরোয়া রাজনীতিতেও সুবিধাজনক অবস্থায় গেরুয়া পার্টি।
রাজ্যসভাতে 100 ছাড়িয়েছে সাংসদ সংখ্যা। উত্তরপ্রদেশ বিধানসভায় দাপুটে জয়, লোকসভাতেও এগিয়ে। তা সত্ত্বেও বিজেপি তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ। 2024-এর প্রস্তুতি এখনই শুরু করে দিয়েছে পদ্ম পার্টি। মোদী স্পষ্ট করে দিয়েছেন, তৃতীয়বারের জন্য মানুষের কাছে ভোট চাইতে দাঁড়াবেন তিনি। उनको लगता था कि 2 बार प्रधानमंत्री बन गया मतलब बहुत कुछ हो गया। उनको पता नहीं है मोदी किसी अलग मिट्टी का है। जो भी हो गया अच्छा हो गया, चलो अब आराम करो। नहीं, मेरा सपना है सैचुरेशन, 100% लक्ष्य को तरफ हमें आगे बढ़े। মোদী সেনাপতি, কিন্তু সেনায় বদল আসছে। জনপ্রতিনিধিত্বে তাজা রক্ত আনতে উদ্যোগী বিজেপি। টিকিট পাবেন না বয়স্ক সাংসদরা। বুধবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রী ও সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক নাড্ডার। লোকসভা ভোটের ব্লুপ্রিন্ট তৈরি, দায়িত্ব ভাগ হয়ে গেল। সাধারণত কোনো দল যা করে না সেই ঝুঁকি নিতে চলেছে বিজেপি। উইনিং টিম কম্বিনেশন ভেঙে ফেলছেন মোদী শাহ নাড্ডা। 70 বছরের বেশি বয়সীরা আর ভোটে দাঁড়াবেন না। 1955 সালের পরে জন্ম হলে তবেই টিকিট মিলবে। তার মানে 81 জন বিজেপি সাংসদ টিকিট পাবেন না। বিজেপির বর্তমান লোকসভা সাংসদদের 25% জন্ম 1955 সালের আগে। তাদের এবার অবসরে যেতে হবে। শরীর সক্ষম থাকলে দলের কাজও করতে পারবেন। প্রায় প্রতি রাজ্যে প্রার্থী বাছাইয়ে এর প্রভাব পড়তে চলেছে। বিজেপি বলে চাকরি হবে। উত্তরপ্রদেশে 12 সাংসদ 70-এর বেশি বয়সী। গুজরাটে 10 সাংসদের বয়স 70-এর বেশি। কর্ণাটকে 9, মহারাষ্ট্রে 5, ঝাড়খণ্ডে 2, বিহারে 6, মধ্যপ্রদেশ ও রাজস্থানের 5 জন করে। এতজন সাংসদ এবার টিকিট পাবেন না। 70-এর বাঁধে আটকে যাচ্ছেন বেশ কয়েকজন নামী সাংসদ। তারা হলেন মথুরার হেমা মালিনী, ব্যাঙ্গালোরের সদানন্দ গৌড়া, গাজিয়াবাদের ভিকে সিং, বর্ধমান দুর্গাপুরের SS আলুওয়ালিয়া, এলাহাবাদের রীতা বহুগুণা যোশী, চণ্ডীগড়ের কিরণ খের, পাটনা সাহিবের রবিশঙ্কর প্রসাদ, বেগুসরাইয়ে গিরিরাজ সিং। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে বিজেপি সংগঠন এখনও দুর্বল। সেই রাজ্যগুলোতে বাড়তি দায়িত্ব পালন করতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের। 74,000 দুর্বল বুথ বেছে নিয়েছে বিজেপি। প্রতি বিধায়ককে 25টি বুথের দায়িত্ব নিতে হবে। প্রতি সাংসদকে 100টি বুথের দায়িত্ব নিতে হবে। ওই বুথগুলোতে বিজেপির পারফরমেন্স ওই বিধায়ক বা সাংসদের রিপোর্ট কার্ডে যোগ হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওই 100টি বুথে দলকে এগিয়ে রাখতে না পারলে পয়েন্ট কাটা যাবে। সাংসদদের ক্ষেত্রে ব্যাপারটা সুবিধাজনক। কোনো সাংসদ যদি এবার টিকিট না পান তাহলেও কিন্তু সার্ভিস দিতে হবে, না হলে ভবিষ্যতেও দলের কাছে কালো তালিকাভুক্ত হয়ে যাবেন। আর বিধায়করা লোকসভায় দলীয় প্রার্থীকে জেতাতে না পারলে তারাও পরের বার টিকিট পাওয়া থেকে অনিশ্চিত হয়ে যাবেন। তার মানে গোষ্ঠী কোন্দল, দলাদলি সব চলবে না। এই রাজ্যের বিজেপি নেতাদের কানে কথাটা গেল কি? ভোটের আগেই বোঝা যাবে। তবে ভোট কবে আসবে তার অপেক্ষায় মোদি নেই। যে রাজ্যের সম্ভাবনা রয়েছে সেখানেই ছুটে যাচ্ছেন তিনি। হায়দ্রাবাদের পুরো ভোটে বিজেপি ভালো ফল করেছে। মোদি আজ সরকারি কর্মসূচিতে তেলেঙ্গানা গেছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তিনি আবার ঘোষিত মোদি বিরোধী। জাতীয় স্তরে মোদি বিরোধী জোটের নেতা হবার স্বপ্ন দেখেন। চন্দ্রশেখর রাও নিজের রাজ্যে মোদিকে কিন্তু আমন্ত্রণ জানাননি। তিনি বেঙ্গালুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার সঙ্গে দেখা করতে চলে গেছেন। দক্ষিণী জোটের কোনো সলতে পাকানো শুরু হলো কি? মোদি আবার এই ফাঁকে হায়দ্রাবাদে সরকারের সাফল্য তুলে ধরার সুযোগ নষ্ট করেননি। 21वीं सदी का नया भारत, आत्मनिर्भर भारत और मेक इन इंडिया के सपनों को लेकर आगे बढ़ रहा। आज हम एक बार फिर से दुनिया की सबसे तेजी से आगे बढ़ रही अर्थव्यवस्थाओं में से एक है। হায়দ্রাবাদে আত্মনির্ভর ভারতের যে দাবি করলেন মোদি, তা নিয়ে কিন্তু বিতর্ক হবে। রাহুল গান্ধী টুইটও করলেন বলে তারপরে একে একে বাকিরাও মুখ খুলবেন। তার মানে কি নিয়ে বিতর্ক হবে তাও কিন্তু মোদি ঠিক করে দিলেন। হায়দ্রাবাদে দাঁড়িয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী ঠিকই করেছেন।
আগামী 30 বছর জাতীয় রাজনীতি বিজেপিকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হবে। বিজেপির বিরোধী হতে পারেন, বিজেপির সমর্থক হতে পারেন আপনি, কিন্তু বিজেপিকে অস্বীকার করতে পারবেন না। এখন বিজেপি মানেই মোদি, তাকেও অগ্রাহ্য করার উপায় নেই। পছন্দ করুন বা না করুন, ভারতীয় রাজনীতির ভালো এবং মন্দ সবই এখন মোদি। मेरी राजनीतिक सूझबूझ कहती है कि मनरेगा कभी बंद मत करो। मैं ऐसी गलती नहीं कर सकता हूं, क्योंकि मनरेगा आपकी विफलताओं का जीता जागता स्मारक है। उन्होंने घोषणा की है कि 6 महीने में मोदी को डंडे मारेंगे। ये बात सही है कि ये काम जरा कठिन है, तो तैयारी के लिए 6 महीने तो लगते ही हैं। अजय रंजन जी कह रहे थे क्या रखा है मोदी 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 करते रहे, तो है यही कर रहे थे। हाँ, बोले साहब लोग मोदी 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 बोल रहे हैं, हाथ क्यों बोल रहे हैं? जिम्मेदारी, कर्तव्य खाली हुकूमत की नहीं, जिम्मेदारी हर एक आजाद शख्स की होती है। No, this is not necessary. No. Nirmala ji. सभापति जी, मेरी आपको प्रार्थना है, रेणुका जी को कुछ मत कीजिए। रामायण सीरियल के बाद ऐसी हंसी सुनने का आज सौभाग्य मिला है। पद, सत्ता जीवन में आती रहती है, लेकिन उसे कैसे पचाना, অসাধারণ ওরেটোরিয়াল স্কিলস। মোদি জমানায় অন্যতম বড় ঘটনা জম্মু কাশ্মীরে 370 ধারা রদ। তার প্রতিবাদে প্রায় সকলের দরজায় এখন কান্নাকাটি করছে পাকিস্তান। আগে করেছে, এখনও কিছুদিন আগে অবধি করেছিল, কোনো লাভ হয়নি। এবার নয়া রুদালি শুরু হয়েছে ইয়াসিন মালিককে নিয়ে। ভোট এগিয়ে আসছে, পাকিস্তানের নির্বাচনী ইস্যু, এখন ভারতে সাজাপ্রাপ্ত জঙ্গি ইয়াসিন মালিক। পাকিস্তান আছে পাকিস্তানি, দেশ আর বদলায় না, শাসক বদলায়, শাসকের চরিত্র রয়ে যায় একই রকম। কদিন আগে ইমরান খানকে সরিয়ে গদিতে বসেছেন শাহবাজ শরীফ, বললেন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান, শান্তির পথে কাশ্মীর সমস্যা মেটাতে চান। আর আদালতের রায় ইয়াসিন মালিক দোষী সাব্যস্ত হতেই মুখোশের আড়াল থেকে মুখটা ঠিক বেরিয়ে পড়ল ইয়াসিন মালিক, যার কুখ্যাতি বিস্তর। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন উপত্যকায় নানান সন্ত্রাসবাদী কাজে জড়িত ছিলেন। পণ্ডিতদের হত্যা, সেনার ওপরে হামলা, সবই আছে তার বায়োডেটায়। ইদানিং বন্দুক ছেড়ে আলোচনার সমাধানের কথা বলছিলেন পাকিস্তানপন্থী ইয়াসিন। অনেকেই বলছিলেন এসবই আসলে প্রশাসনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। আদালতে তা প্রমাণও হয়ে গিয়েছে। এরপরও শাহবাজ শরীফ বলে বসলেন, জম্মু কাশ্মীরের রাজনৈতিক বন্দীদের সঙ্গে ভারত কিরকম আচরণ করে তা দুনিয়ার দেখা উচিত। সন্ত্রাসের ভুয়ো অভিযোগে ইয়াসিন মালিককে সাজা দেওয়া হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদকে এভাবে থামানো যাবে না। 1994 সালে খাতায় কলমে বন্দুক ছাড়েন ইয়াসিন, কিন্তু 2017 সালের মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সন্ত্রাসের টাকা জোগানোর মামলা।
2017 সালে কাশ্মীরের নানান জঙ্গি হামলা ঘটে। জঙ্গি হামলার জন্য ইয়াসিন মালিক টাকার ব্যবস্থা করেন বলে রায় দিয়েছে দিল্লির এনআইএর আদালত। ইউপিএর নানান ধারায় দোষী সাব্যস্ত হন ইয়াসিন। রায়দানের সময় আদালত তার সম্পত্তির হিসেবের দাখিলেরও নির্দেশ দেয়। ভারতের আদালতে দোষী সাব্যস্ত এরকম একজন ব্যক্তির জন্য প্রাণ কাঁদছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইয়াসিন মালিকের পক্ষে মুখ খুলে ইমরান খান বলেছেন তিনি নাকি একজন স্বাধীনতা যোদ্ধা। কাশ্মীরে পাকিস্তান কিভাবে অশান্তি জিয়ে রাখতে চায় সেটাই আরও একবার প্রমাণ হয়ে গেল আর কি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।